দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রুমান আকন। আজকে আমরা কথা বলবো ল্যাবেট ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিব শামীমের সঙ্গে। সাকিব ভাই কেমন আছেন? অত্যন্ত আনন্দিত এবং ভালো আছি আপনাদের সাথে কথা বলতে পেরে। সাকিব ভাই, আমরা জানি যে আপনি একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী। আমরা দেশে এবং দেশের বাইরের বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন পত্রপত্রিকায় আপনার বিভিন্ন উদ্যোগের কথা জেনেছি, বিভিন্ন ব্যবসায়িক যে আলোড়ন সৃষ্টি করেছেন সেগুলো আমরা দেখেছি। তারপর আজকে আমরা একটু জানতে চাই যে আপনার ব্যবসায়ের যে যাত্রা শুরু করেছেন কিভাবে এবং কি কি ব্যবসার সঙ্গে এখন আপনি যুক্ত আছেন। জি, থ্যাংক ইউ ভাই। তো আমি ল্যাবেট গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ল্যাবেট হসপিটালস গ্রুপ, ল্যাবেট ক্যান্সার হসপিটাল, ল্যাবেট চিটাগং, ল্যাবেট মেডিকেল কলেজ, ল্যাবেট পূর্বাঞ্চল, ল্যাবেট কার্ডিয়াক হসপিটাল এবং স্পেশালাইজড হসপিটাল এগুলোর ব্যবস্থাপনা করেছি। ল্যাবেট গ্রুপের যাত্রা 80-র দশকে আমার বাবা এবং আমাদের গ্রুপের স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার ডক্টর এম শামীম, ওনার বড় ছেলে আমি, এবং ওখান থেকে আমাদের ব্যবসায়িক জীবন এবং আমার শুরু। তো আমার ব্যবসায়িক জীবন গত 17 বছর ধরে আমি ব্যবসা করছি আমাদের বিভিন্ন কনসার্নস এর সাথে, এবং আমি এক্সিকিউটিভ এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থেকে আমার কর্মযাত্রা আমি শুরু করি ল্যাবেট ফার্মাসিউটিক্যালস থেকে। তারপর ধীরে ধীরে ওখানে আমি ফ্যাক্টরিতে ছিলাম, প্রোডাকশনে ছিলাম, তারপর সেলসে ছিলাম, মার্কেটিং এ ছিলাম। তারপর আমি ল্যাবেট কার্ডিয়াক হসপিটালে এসেছি এজিএম হিসেবে। তারপর আমি ল্যাবেট স্পেশালাইজড কিছুদিন কাজ করি। তারপর আমি নিজে কো-ফাউন্ডার হিসেবে ল্যাবেট ক্যান্সার হসপিটাল এবং ল্যাবেট চিটাগং হসপিটাল করেছি, এবং ল্যাবেট আমাদের 500 বেডের একটা মেডিকেল কলেজ করছি 300 ফিটে, এবং একটা 750 বেডের পূর্বাঞ্চলে একটা হসপিটাল করছি, সুপার স্পেশালিটি হসপিটাল, এবং 30টা ক্যান্সার স্যাটেলাইট সেন্টার করছি। পাশাপাশি ইন্স্যুরেন্সের ব্যবসাতেও আমি আছি। আমাদের ল্যাবেট ইনস্যুরটেক কোম্পানি লিমিটেড, যেটা হেলথ ইন্স্যুরেন্স এবং বিভিন্ন আদার্স নন লাইফ ইন্স্যুরেন্সে আমরা কাজ করি। পাশাপাশি আমি ল্যাবেনিয়ার প্রতিষ্ঠাতা, যেখানে পেশেন্টের সেকেন্ড অপিনিয়ন এবং বিভিন্ন মেডিকেলের সমস্যা সমাধানে নিয়ে আমরা কাজ করছি। এবং পাশাপাশি আমি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং মিক্সড রিয়েলিটি নিয়ে আমাদের বার্ট্রু কেয়ার, এটার প্রতিষ্ঠাতা। মোটামুটি 25টা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের জন্য আপনাদের গ্রুপের যে একটা অবদান, সেটা বোঝাই যাচ্ছে যে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বেসরকারি বিনিয়োগ খুব বেশি জরুরি। গত 1 বছরে সেটার আপনি প্রভাব কিরকম দেখেছেন বা পরিবর্তনটা পরিলক্ষিত আপনার কিভাবে হয়েছে? জি, থ্যাংক ইউ। এটা সময়ের দাবি এবং এটা খুব যুগোপযোগী প্রশ্ন আপনি করেছেন, থ্যাংক ইউ। আসলে গত 1 বছরে আমাদের বিনিয়োগ যেটা আমরা আশা করেছিলাম সেটা সেরকম আমরা বিনিয়োগ পাচ্ছি না, বা আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি। এটার প্রধান কারণ আমি বলবো যে পলিটিক্যাল স্টেবিলিটি, এটার এখন অনেক বড়ই অভাব, এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা ব্যবসায়ীরা চাই, এটা সময় উপযোগী দাবি। এবং আমরা যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলি, যেটা আপনার বিডা বলছে যে অনেক ফরেন ইনভেস্টমেন্টের কমিটমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু আমরা চুক্তিতেই আছি এখনো, কারণ অনেক সময়ের ব্যাপার, প্রসেসটা একটু লং হয়, সেটা লং, এবং এটার বিনিয়োগটা আসতে অনেক সময় লাগে। পাশাপাশি আমি মনে করি যে আমাদের লোকাল ব্যবসায়ীদের যে প্রবলেমস এবং এখন যে ইন্টারেস্ট রেট আপনার যে ঊর্ধ্বগতি, আমাদের ব্যবসা এবং বিনিয়োগে অনেক ঝুঁকি। এবং আমি মনে করি যে আমাদের এক্সপোর্ট, যেখানে আগে গার্মেন্টস এক্সপোর্ট আপনার এখন $70-80 বিলিয়ন হওয়া, অ্যাটলিস্ট $50 বিলিয়ন হওয়ার কথা ছিল, সেই জায়গায় এখনো আমরা কিন্তু 40-45-এর ঘরেই আছি। তো এই যে গ্রোথ এবং আমাদের যে প্রবলেম, এইটাতে আমাদের এগুলো অ্যাড্রেস করা দরকার, এবং একটা ইলেকশন হলে আমরা মনে করি যে আমাদের বিনিয়োগ বাড়বে এবং আমরা আরো বেশি প্রতিষ্ঠান। বৈদেশিক মুদ্রার যে ঘাটতিটা রয়েছে এবং রিজার্ভ সংকটের কথা আমরা শুনতে পাচ্ছি, এবং টাকার যে অবমূল্যায়ন, এই 3টি উপাদান ভবিষ্যতের ব্যবসায়িক বিনিয়োগকে কিভাবে প্রভাবিত করে বলে আপনার মনে হয় একজন ব্যবসায়ী হিসেবে? জি, বৈদেশিক
মুদ্রা কিংবা আমাদের যে ডলারের এগেনস্টে টাকার ডিভ্যালুয়েশন, আসলে এগুলো অত্যন্ত সিরিয়াস ভাবে আমাদেরকে খুব এফেক্ট করছে। বিশেষ করে আমি বলবো যে প্রথমে আসি আমি ডলারের ডিভ্যালুয়েশন। আমার এখনো মনে আছে যে আমরা একটা এলসি করেছি 80 টাকায়। এটা হঠাৎ করে 2 দিনের ভিতরে দেখলাম যে 120 হয়ে যাচ্ছে, এবং আমাদের অনেক এলসি ইউপাসে ছিল, ফরেন কারেন্সি। তো দেখা গেল যে আমরা এক রাতেই মানে কয়েক মিলিয়ন ডলারের লোকসান করে ফেলেছি। তো এরকম অনেক ব্যবসায়ীরা আছে যারা শত কোটি টাকাও লোকসান করেছে। তো এই যে একটা আনস্টেবিলিটি আমাদের কারেন্সি এবং হঠাৎ করে যে শকটা, এটা আসলে অনেক কিছুর সাথেই জড়িত। তো এর সাথে আমি মনে করি যে আমাদের রিজার্ভ যে অবস্থায় ছিল এবং এখন রিজার্ভের অবস্থা হয়তো বা ভালো হচ্ছে, কারণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা কম করছে, কস্টটা আপনার কমাচ্ছে। কিন্তু আলটিমেটলি আমাদের আসলে যে রিজার্ভ থাকা দরকার, রিজার্ভটা নাই। বিগত অনেক কারণে, বিগত 17 বছরের ম্যাক্রো ইকোনমিক মিসম্যানেজমেন্ট, আমাদের কতিপয় ব্যবসায়ীরা টাকা অনেক আপনার পাচার করে ফেলেছে। তো এগুলোর কারণে আসলে আমাদের এখন কারেন্ট সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল, এবং আমাদের ব্যবসায়ীদের এখন ব্যবসা করা, যেটা আমি বলছি বিজনেস, সেটা অনেক বেড়ে গিয়েছে। ওই অনুপাতে তো আমরা প্রাইসিং বাড়াতেও পারছি না, কিংবা আমরা আসলে ওইভাবে আমরা প্রফিটও করতে পারছি। উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ হারের সুদ ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসা করছেন তাদের ভবিষ্যতে কি ধরনের সংকট তৈরি করতে পারে, আপনার ধারণাটা কি? আসলে আমাদের তো আসলে বাংলাদেশে 2.5 কোটি এসএমই বিজনেস ম্যান কাজ করছে, এবং এটা ইকোনমির একটা অনেক বড় স্ট্রেংথ। আমরা যদি উন্নত দেশগুলো দেখি, তাদের জন্য আসলে অনেক ধরনের স্কিমস, পলিসি, অনেক ধরনের প্রণোদনা থাকে। আমাদের দেশে আসলে হয়ে গেছে এটা উল্টো। আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ। তাদের ইন্টারেস্ট রেট সবচেয়ে বেশি, কারণ তারা ব্যাংকার্সরা মনে করে যে তাদের ব্যবসার ভোলাটিলিটিটা অনেক বেশি। তো যে ইন্টারেস্ট আগে আপনার তাদের 14 ছিল বা 12-13 ছিল, সেটা 17-18 হয়ে যাচ্ছে। কতিপয় কয়েকটা ব্যাংক অথবা তাদেরকে সাপোর্ট করে, স্প্রেডটা থাকে, কিন্তু আমাদের 95% ব্যাংকস আমি মনে করি যে আসলে তাদের কোনো সাপোর্ট দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের যে ধরনের স্কিম পলিসি থাকা দরকার ছিল, ওই পলিসিগুলো এখন আসলে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আসলে এই ব্যবসায়ীরা আসলে যাবে কোথায়? এত যে আমাদের মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তারা যারা বিভিন্ন ধরনের রপ্তানি কাজকর্ম করত, এবং আমাদের ইন্ডাস্ট্রির যে একটা ডাইভার্সিফিকেশন ছিল এবং আমাদের যে ঐতিহ্যগুলো ছিল, এগুলো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যেটা একটা আমাদের অর্থনীতি অনেক বড় ক্ষতি, এবং এই ব্যবসায়ীরা বেকার হচ্ছে। তাদের হয়তোবা 10 জন এমপ্লয়ি, 20 জন এমপ্লয়ি, 50 জন এমপ্লয়ি। আজকে যে এত আমরা বেকারত্বের কথা বলছি, এটার একটা ওয়ান অফ দ্য রিজন যে আমাদের এসএমই খাত এখন অনেক দুর্বল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার যে বৃদ্ধি হচ্ছে এবং বিনিয়োগ প্রবৃদ্ধির মধ্যে যে একটা দ্বন্দ্ব আছে, এর সমাধান আসলে কিভাবে হতে পারে? তো আসলে যে মুদ্রাস্ফীতি বা আমাদের ইনফ্লেশন, তো আসলে এখন 10-এর উপর, বা আমাদের এখন নতুন মুদ্রানীতিতে বলছে 10%। তো মুদ্রানীতিতে যেটা গভর্নর স্যার প্রপোজ করেছে যে আমাদের ইন্টারেস্ট রেট বাড়বে না, কমবে। তো সেক্ষেত্রে আসলে উনি কিন্তু একটা ব্যাপারে খুব বেশি জোরদার করতে করেছে যে আমাদের ইনফ্লেশনটা কমাতে হবে। আমরা যদি ইনফ্লেশনটা 5-6-এর ভিতর করতে পারি, আমাদের ইন্টারেস্ট রেটটা তখন হয়তো বা 8-9 চলে আসবে। তো এটা অনেক কঠিন ব্যাপার। এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট, আমাদের ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, আমাদের গভর্নমেন্ট স্পেন্ডিং, সবকিছুই আসলে এগুলো আমাদের এই প্রত্যেকটা জিনিস আসলে এগুলোর সাথে জড়িত। তো আমি যেটা ব্যক্তিগতভাবে বা আমাদের অ্যানালিসিস যেটা মনে করে যে
আসলে ইনফ্লেশনটা অবশ্যই 10-এর নিচে থাকতে হবে, না হলে আমরা সার্ভাইভ করতে পারবো না। কারণ ব্যাপারটা কি যে আমাদের ব্যবসায়ীদের প্রতি বছর এমপ্লয়িজদের প্রভিডেন্ট ফান্ড, এখানে ওয়ার্কার্স প্রফিট, গ্র্যাচুইটি, অনেক কিছু ব্যাপার থাকে। কিংবা আপনি নর্মাল আপনি যদি একটা রেইজও দেন একটা এমপ্লয়িকে, কিছু ইনক্রিমেন্টও দেন, সেটা কিন্তু আপনি 10-এর নিচে দিতে পারেন। তা আপনার ইনফ্লেশনে যদি 10% থাকে, তারপর সেটা প্রাইস অ্যাডজাস্ট করবেন। তো দিনের শেষে দেখা যায় যে আপনার এটা তো অনেক বড় একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। পাশাপাশি ইন্টারেস্ট রেট সেটা আমাদের এখন অনেক বেশি, 14, 14.5, 15, যেটা আসলে বিজনেস করে প্রফিট করা এখন খুব ডিফিকাল্ট। যে কোনো ইন্ডাস্ট্রিতে আসলে আপনার নেট 15% প্রফিট করা খুবই চ্যালেঞ্জিং। আমরাও যখন ব্যবসা করে যখন আমরা দেখি মানে প্রফিটটা করা বা করতে যাওয়া এবং ওটা ধরে রাখা কিংবা কম হচ্ছে রিটেইন করা, কারণ আপনি 10-এর নিচে প্রফিট করলে আপনার জন্য আসলে সাস্টেইন করা ভেরি ডিফিকাল্ট, আনটিল অর আনলেস আপনার ভলিউম যদি অনেক বড় না থাকে। তো এগুলো ব্যাপারে আমি ক্ষেত্রে মনে করি যে আমাদের ইন্টারেস্ট রেট এবং মুদ্রাস্ফীতি এগুলো সামঞ্জস্যতাটা আনা জরুরি। এবং সেক্ষেত্রে আমাদের আসলে আবারও বলবো যে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক্যাল যে প্রবলেমস, এখানে আমাদের অনেক মিসম্যানেজমেন্ট এবং এখানে অনেক বেশি আমাদের গভর্নেন্সের প্রবলেম, এই জিনিসগুলো আসলে আমাদের কাঠামোর ভিতর থাকতে হবে এবং খুব স্ট্রং মনিটরিং করতে হবে, তাইলে আমরা মনে করি যেসব নিয়ন্ত্রণ আসবে। শাকিব ভাই, আপনি এর আগেই বলেছিলেন যে রাজনৈতিক একটা বিষয় নিয়ে, তো আমরা একটু জানতে চাই যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নীতির যে ধারাবাহিকতার অভাব আমাদের দেশের ব্যবসায়িক অগ্রগতিতে এবং বিনিয়োগকারীদের আস্থায় আসলে কি রকম প্রভাব ফেলতে পারে? একটা ইনভেস্টর যখন কোনো দেশে ইনভেস্ট করতে চায়, তার কিন্তু প্রথম কোশ্চেনটাই থাকে যে আপনাদেরকে গভর্নমেন্ট ইলেক্টেড না সিলেক্টেড। তারপরে কিন্তু জিজ্ঞেস করে যে গভর্নমেন্টের মেয়াদ কত বছর বা কি অবস্থা। আমরা কিন্তু মায়ানমার বা আমি করতে চাচ্ছি না, মানে প্যালেস্টাইন কিংবা মানে খুব দুর্গম জায়গায় কিন্তু আসলে ইনভেস্টর পাওয়া যায় না। বাংলাদেশকে ডেফিনেটলি এই দেশগুলোর সাথে তুলনা দিচ্ছি না, আমাদের তো একটা অনেক বড় বিপ্লবের ভিতর দিয়ে আমাদের দেশ গিয়েছে। তো এখন আসলে হাই টাইম যে একটা ইলেকশন হওয়া, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা যে বিনিয়োগ বাড়াতে চাচ্ছি সেটা ধরেন আমাদের দেশের যে আমরা উদ্যোক্তারা তারাই কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। তো একটা বিদেশি ইনভেস্টর যখন দেখবে যে দেশে পলিটিক্যাল স্টেবিলিটি নাই, অনেক বেশি আন্দোলন হচ্ছে, ইলেকশন কবে হবে অনিশ্চিত, ব্যাটার একটা রোড ম্যাপ এখনো দিচ্ছে বা দিবে, তো তখন কিন্তু আসলে এই প্রবলেমগুলা ইনভেস্টররা কিন্তু চাবে না আপনার দেশে বিনিয়োগ করতে, বাংলাদেশে বিনিয়োগ করতে। কারণ আমরা কিন্তু ভুলে যাই যে G2G এক জিনিস, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রজেক্টস, এগুলো আপনার যে কোনো সিচুয়েশনে হবে। কিন্তু আমরা যে এফডিআই যদি বলি, তাহলে কিন্তু ধর আমার মতো একটা মানুষ আসবে, একটা ইনস্টিটিউট আসবে, এসে সে একটা হসপিটাল বানাবে এবং এখানে সে কাজ করবে। এফডিআই বোঝাই এটা সে নিজেও করতে পারে, এখন আমাদের জয়েন্ট ভেঞ্চারের যেহেতু নিয়ম, জয়েন্ট ভেঞ্চারে এগুলো আসলে এগুলোর জন্য দরকার আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি। তো আমি মনে করি যে একটা দ্রুত নির্বাচন হলে এগুলো সংশয় অনেকাংশে কাটবে, ব্যবসায়ীদেরও এবং ফরেন ইনভেস্টার্স, ফরেন ইনস্টিটিউশনস এবং ব্যাংকস সবারই কাটবে। এবং আইএমএফও কিন্তু বলে দিয়েছে যে তাদের যে নেক্সট যে $5.5 বিলিয়ন যে ট্রান্সের যে পেমেন্টটা দেওয়ার কথা, এটা কিন্তু তারা দিচ্ছে না, তারা কিন্তু পলিটিক্যাল পার্টিসদের সাথে কথা বলছে। তো তারাও কিন্তু চিন্তায় আছে, তারা কি করবে আসলে অনেক ডিপ অ্যানালিসিস করতে হয় এবং এটা আসলে খুব অনেক ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের ভিতরে আছে। দেশের অর্থনীতির যে সংস্কার নীতিমালা আমরা দেখতে পাচ্ছি, এগুলো আসলে কাগজে কলমের মধ্যে বেশি সীমাবদ্ধ থাকে। তো এগুলো কেন নীতিমালাগুলো বাস্তবায়ন হয় না বা এগুলো আসলে প্রকাশ্যে আসে না বা অনেকে এটার ঘাটতি খুঁজে পায়? তো এই ব্যবধানটা আসলে কার্যকরভাবে কিভাবে কমানো যায় একজন
ব্যবসায়ী হিসেবে তো আপনার বিভিন্ন অ্যানালাইসিস রয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে কিভাবে এটা কমানো যায়? আমাদের আমলাতান্ত্রিক জটিলতাটা আসলে ব্যুরোক্রেটিক্যাল প্রবলেম অনেক বেশি, এবং আমাদের এখানে যেটা আমাদের এক্সট্রা মানি যেটা আমাদের খরচ করতে হয় বা ঘুষ, এটার পরিমাণটাও বেশি। আমাদের আসলে প্রত্যেকটা ব্যবসায়ীদের একটা হসপিটাল করতে আমাদের 27টা লাইসেন্স দরকার। এটা আসলে একটা খুবই দীর্ঘমেয়াদী প্রসেস এবং খুবই হেক্টিক প্রসেস, এবং এই কাজ করতে করতে ধরেন 3-4 বছর চলে যায়, এবং এমনও হয় যে পয়সা দিয়েও কাজ হচ্ছে না। তো কমপ্লায়েন্সের যে ব্যাপারটা, আমার কথা হচ্ছে স্পষ্ট গাইডলাইন থাকা দরকার যে ইয়েস অর নো, নোর ভিতর কোন কোন কেসে নো হবে, এবং আসলে এই গাইডলাইনটা তো এখনো আছে, আপনি যে বলছেন প্রয়োগ হয় না, সেটা আমি আবারও বলবো যে আমাদের গভর্নেন্সে আমরা অনেক দুর্বল, এবং ম্যাক্রো ইকোনমিক্যাল ম্যানেজমেন্টে আমরা অনেক দুর্বল। এগুলো জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে, এবং এটা আসলে আমাদের রাজনৈতিক যে দলই আসবে ক্ষমতায় তাদেরকে শক্ত হাতে এবং ব্যবসায়ীদের সাথে বসে ট্রান্সপারেন্ট ওয়েতে আসলে এই নীতিমালাগুলোকে আবার স্ট্রাকচার করা এবং ইমপ্লিমেন্ট করতে হবে। দেশের ব্যবসায়িক খাতে আমরা দেখছি যে বিভিন্ন রকম দুর্নীতি হয়, স্বচ্ছতার ঘাটতিও রয়েছে। তো এই সব কাটিয়ে ওঠার জন্য বাস্তবসম্মত কার্যকর উপায় আপনার কি মনে হয় যে কি কাজ করলে এই দুর্নীতি এবং যে স্বচ্ছতার ঘাটতি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইনস্টিটিউশন দেখতে পাচ্ছি সেগুলো দূর করা সম্ভব? আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউটের যে প্রবলেমস এবং যে ঘুষ বা ব্রাইবারি হয়, এটা খুব তীব্র পর্যায়ে চলে গেছে, এবং আমার খুব স্পষ্ট কথা যে এগুলো জায়গার ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের কিছু কিছু পলিসি জিরো টলারেন্স পলিসি থাকে। কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনার সাউথ এশিয়ান কান্ট্রি পার্সপেক্টিভে বা আপনি পলিটিক্যাল সিনারিও যদি দেখেন, মানে একটা টলারেন্স নেওয়া যায়, আপনার একটা পর্যায় পর্যন্ত নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে যেগুলো হচ্ছে বা বিগত টাইমে আমরা যা দেখে এসেছি, এটা আসলে চিন্তার বাইরে। এগুলো করার কারণে আসলে ধরেন আমাদের যে মেরুদণ্ডটাই ভেঙে গেছে। আমাদের ধরেন কান্ট্রি ব্র্যান্ডিংও তো নষ্ট হয়েছে, প্লাস আমাদের নিজেদের সাথে চোখ মিলানোরও আসলে ওই সাহসটাও। এগুলো জায়গার ক্ষেত্রে আমাদের আসলেই অনেক বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে যে কোনো রাজনৈতিক দলকে, এবং ব্যবসায়ের একটা দেশের প্রাণকেন্দ্র, এবং তারাই দেশের একটা অনেক বড় চালিকা শক্তি। তাদেরকে নিয়ে আমি মনে করি সরকারের কাজ করা দরকার। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যে এই পরিবর্তন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির পাশাপাশি কি কি গুরুত্বপূর্ণ অদৃশ্য ঝুঁকি তৈরি করেছে যা আগে থেকে আসলে মোকাবেলা করা সম্ভব আপনার মনে হয়? এলডিসি গ্রাজুয়েশন তো আসলে আমরা অনেকবারই রেফার করেছি, এখন হয়তো বা জাপান আমাদেরকে 3 ইয়ার্স গ্রেস দিয়েছে, অন্যান্য কান্ট্রিজ হয়তো বা দিবে, কিন্তু আসলে আপনি কত বছরে ভেবেছেন, এটারও তো একটা সলিউশন করতে হবে। তো আমাদের যেখানে যে মেইন ইস্যুগুলো, রুল অফ অরিজিন কিংবা আমাদের পেটেন্ট রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ, এগুলো নিয়ে কিন্তু আসলে ধরেন আমাদের ধারণা, আমাদের ব্যবসায়ীদের ধারণা আমি বলবো যে আরো বাড়াতে হবে। কারণ এই যে ট্রিপসের আওতায় যেটা হবে যে স্বল্পোন্নত থেকে আমরা যখন এলডিসি তে গ্রাজুয়েট করব, আমাদের ধরেন এই যে সিডস, ফার্টিলাইজার, মেডিসিনস, এগুলোতে কিন্তু সব আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের টাকাটা দিতে হবে। যেমন হেপাটাইটিস সি মেডিসিনে আমাদের টাকাটা দিতে হবে, তারপর আমাদের আরো জটিল ক্যান্সার যেগুলো মেডিসিনস আছে এগুলো তো আমাদের দিতে হবে, এবং আমাদের যে সিডস এগুলো আপনি কিন্তু সেকেন্ড টাইম আর ইউজ করতে পারবেন, ঠিক আপনার নামে মামলা হবে। ঠিক। তো এগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আসলে এই দক্ষতাটা অর্জন করা এবং আমাদের আসলে নিজস্ব
প্রোডাক্টস এবং আসলে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আরো বেশি মনোযোগী হতে হবে এবং স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে হবে। যেমন আমাদের আসলে ম্যাক্সিমামই জিনিসই তো আমরা ইম্পোর্ট করি। আপনি সয়াবিন বলেন, আপনি চাল বলেন, আপনি ডাল বলেন, পেঁয়াজ থেকে শুরু করে অনেক কিছু। ম্যাক্সিমাম জিনিসই তো ইম্পোর্ট ওরিয়েন্টেড। পাট আমাদের প্রোডাক্ট ছিল, কিন্তু এটার আপনার জিএ বা আপনার আইপি রাইট চলে গেছে ইন্ডিয়ার কাছে। জামদানি এটা তো কত বড় একটা ব্র্যান্ড ছিল, তাকে কিন্তু আমরা ব্র্যান্ডিং করতে পারছি না। আমাদের আসলে এগুলো জায়গায় মনোযোগ দিতে হবে, আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং আমাদের নিজস্ব, কারণ আমাদের আলহামদুলিল্লাহ বলতে চাই যে আমাদের মাটি এত ভালো, যে কোনো কিছুই আমাদের ফলে। হ্যাঁ, আমাদের ল্যান্ডের পরিমাণ, কিন্তু এখন আসলে অনেক নিউ ফার্মিং টেকনোলজি চলে এসেছে, ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে, আপনার অনেক উন্নত মানের সার ব্যবহার করা হচ্ছে, অনেক ধরনের মডিফাইড অনেক ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমি মনে করি গবেষণায় আমরা অনেক পিছানো, এগুলোতে আমাদের কাজ করতে হবে এবং এলডিসির জন্য আসলে প্রিপারেশনটা আমাদের নিতে হবে, যে আমাদের সামনে এলডিসি গ্রাজুয়েশন। এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আসলে র ম্যাটেরিয়ালস বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এবং এক্সিপিয়েন্টস আমাদের আজকে প্রায় 50,000 কোটি টাকার মার্কেট, অথচ আমরা 99% বা 98% র ম্যাটেরিয়ালস আমরা ইম্পোর্ট করি, যে কারণে কিন্তু ওষুধের দাম আমাদের এমনিতে একটু বেশি হয়। এগুলোতে আসলে আমাদের স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে হবে। দেশের শিল্প খাত এখনো রপ্তানিমুখী পোশাক শিল্পের উপরে কিন্তু ডিপেন্ড করছে আসলে আমরা দেখতে পাচ্ছি। তবে সাম্প্রতিক সময় বিডা দেশীয় পণ্য রপ্তানিমুখী করতে নানা চেষ্টা চালাচ্ছে এবং কিছু কিছু পণ্য কিন্তু রপ্তানিও হচ্ছে, তবে তারা আন্তর্জাতিক বাজারটা ধরতে পারছে না। এর আগে আপনি এরকমই কিছু কথা বলেছিলেন, আসলে কেন ধরতে পারছে না? মানে আমরা বাংলাদেশ থেকে যেসব প্রোডাক্ট পাঠাচ্ছি এগুলো আসলে বিশ্ববাজারে কেন চাহিদা বাড়ছে না বা কেন আমরা স্টেবল হতে পারছি না, আপনার কি মনে হয়? আমাদের দেশে তো আসলে 85% আমরা পোশাক রপ্তানি করি এবং এটা আমাদের গর্বের বিষয়। এবং এই জায়গায় আমরা বাংলাদেশে পৃথিবীতে তৃতীয় থাকি। তো রপ্তানি বহুমুখীকরণ এটা আসলে খুবই জরুরি। তো এটা যেমন জরুরি, এখানে আসলে অনেক কিছু এলিমেন্টস বা উপাদান থাকছে, যেটা মেইন হচ্ছে যে স্কিল সেট। আমাদের আসলে এখানে স্কিল সেটের বড়ই অভাব। যেমন আমরা লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, আমরা হয়তো বা ড্রোন বানাবো, কিংবা আমরা হয়তো বা এটা বানাবো সেটা বানাবো, কিন্তু আলটিমেটলি আমাদের স্কিলটা কোথায়? আমরা কি খালি জয়েন্ট ভেঞ্চারই করব, নাকি আমরা নিজেদের সাথে আমরা যে আসলে টেকনিক্যাল কোলাবোরেশন করে আমাদেরকে হ্যান্ডওভার কবে করবে বুঝাই দিবে, আমাদের কারিগরি শিক্ষাটা আরো কত স্ট্রং করা দরকার, কি কি জিনিসে আমাদের এখন নেক্সট চতুর্থ বিপ্লব শুরু হয়ে গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেখানে যুগ হয়ে গিয়েছে, আমরা অনেকে আছে টাইপও করতে পারে না। তো সেখান থেকে বিপ্লবটা ঘটানো এটা অনেক বড় ব্যাপার। বিডা ভালো কাজ করছে, অবশ্যই এটা খুব অ্যাপ্রিসিয়েটেড যে ওনারা অনেক কিছু নিয়ে কাজ করছে, কিন্তু আমি ওনাদেরকে বলবো যে আসলে ন্যাশনাল স্কিল লেভেলের ডেভেলপমেন্টের এবং এটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের থ্রুতে আসলে নেশন ওয়াইড আসলে এগুলো নিয়ে কাজ করা দরকার। এবং আমাদের যে এডুকেশনাল কারিকুলাম, এখানে আমরা আসলে অনেক পিছিয়ে আছি, এগুলো ঠিক করতে হবে। তারপর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমাদের যেটা একটা দরকার, যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ল্যান্ড লাগবে, সবার কাছে ল্যান্ড থাকে না। তো গভর্নমেন্টের যে এতগুলো এক্সপোর্ট জোন, আমাদেরকে অল্প মূল্যে ভাড়া দেখ, যেটা স্বয়ংসম্পূর্ণভাবে আমরা করতে পারবো। গ্যাস বিদ্যুতের চাহিদা তো গ্যাস নিয়ে আমাদের এখনো সম্ভব। আমাদের আগে আসলে বেসিক ইনফ্রাস্ট্রাকচার গুলোকে 100% ঠিক করতে হবে। কারণ আমি একটা যখন 100 কোটি টাকা একটা সেক্টরে ইনভেস্ট করব, 100 কোটি 200 কোটি 500 কোটি, আমি যদি আমার ইজ অফ ডুইং বিজনেস আর কস্ট অফ ডুইং বিজনেসটা যদি সহনীয় না হয়, তাহলে কিন্তু আমি আগ্রহ পাবো না। তারপর এই সমস্ত সেক্টরে আপনার নতুন ভাবে যারা শুরু করতে চাচ্ছে তাদেরকে আপনার অল্প সুদে ঋণ দেওয়া, ইকুইটি ফাইন্যান্সিং করা, তারপর হচ্ছে ওনাদেরকে আপনার এক্সপোর্ট ইনসেন্টিভ দেওয়া, এগুলো কারিকুলাম, এগুলো ন্যাশনাল গাইডলাইনে থাকতে হবে। তাইলে ধরেন এগুলো ডাইভার্সিফিকেশন হবে, মানুষ আগ্রহী হবে, মানুষ এগুলো সেক্টর নিয়ে কাজ করবে। ভূ রাজনৈতিক ইস্যু এবং
আসিয়ান সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোর আঞ্চলিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রবেশাধিকার নিয়ে আপনার ভাবনা কি, এর কারণ ও সমাধান কি বলে আপনার মনে হয়? এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সাথে আমাদের নতুন মার্কেট এক্সপ্লোর করা খুবই গুরুত্বপূর্ণ। সাউথ আমেরিকা আমাদের থেকে অনেক দূরে, তারপরেও আমাদের এখানে অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের সয়াবিন সুগার আমরা আনি, কিন্তু ওখানে অনেক মার্কেট এক্সপ্লোরেশনের সুযোগ আছে। কিন্তু আমি মনে করি যে আমাদের জন্য সবচেয়ে ইজি আসিয়ানে অন্তর্ভুক্ত হওয়া, কারণ এখানে প্রায় 2.5 থেকে 3 ট্রিলিয়ন ডলার ইকোনমি আছে, এবং এখানে আসিয়ানের যদি বাংলাদেশ মেম্বার হতে পারতো বা পারে, অনেক সুবিধা পাওয়া যাবে, যেটা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক আমরা উপকৃত হব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আসলে বিগত আমাদের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন মায়ানমারের সাথে এবং রাখাইন ইস্যু নিয়ে আমাদের যে প্রবলেমস, এগুলোর কারণে আসলে মায়ানমার যেহেতু আমাদের সাথে আমরা যেহেতু আসিয়ানের মেম্বার, এখানে একটা আপনার আমাদের একটা জিওপলিটিক্যাল একটা সমস্যা এখানে চলছে। পাশাপাশি আসলে আসিয়ানে, এছাড়াও আসিয়ানের জন্য যে ক্রাইটেরিয়া বা যে আপনার গাইডলাইন গুলো দরকার, এগুলোতে আসলে বাংলাদেশের আরো কাজ করতে হবে, আমাদের ব্যবসায়ীদের আরো কাজ করতে হবে এবং আরো ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। তো আমি মনে করি দেশের সাথে একটা দেশের যে সম্পর্ক, এটা অবশ্যই উন্নত করা সম্ভব। এটা যে একটা দায়িত্বশীল গভর্নমেন্ট কিংবা আমাদের নেক্সট যে ইলেক্টেড গভর্নমেন্ট হবে, জনগণের ম্যান্ডেট পাবে, অবশ্যই ওনারা এই বিষয়টাকে হাইলাইট করবে এবং সিরিয়াস ভাবে দেখবে যে আমাদের কনফ্লিক্টটাকে আমরা কিভাবে কমাতে পারি। আর পাশাপাশি আমাদের সেই ট্রান্সপারেন্সি এবং ম্যাক্রো ইকোনমিক্যাল যে ব্যাপারগুলো আছে, ওখানে আমাদের আরো গভর্নেন্স স্ট্রাকচার আরো স্ট্রং করতে হবে। তাহলে আমি মনে করি যে এই বাজারটাকে আমরা এক্সপ্লোর করতে পারবো। কিন্তু পাশাপাশি আমরা মনে করি এফবিসিসিআই কিংবা ডিসিসিআই, আমাদের বিভিন্ন যারা সংস্থা আছে এবং অ্যাপেক্স বডি এফবিসিসিআই, তার রোলও অনেক বেশি। আমি মনে করি আসিয়ান কান্ট্রির যে চেম্বারগুলো আছে বা যে ফেডারেশনগুলো আছে, এগুলোর সাথে আমি ডায়ালগ মনে করি ওপেন করা উচিত। হয়তোবা আমরা আসিয়ান কান্ট্রির মতো পুরোপুরি সুবিধা নাও পাবো, কিন্তু কিছু বিজনেস যদি আমরা শুরু করি, আমার মতে এটা উপকৃত। আপনারা ল্যাবএইডে এআই নিয়ে কাজ করছেন এবং সেটা বোধহয় বাংলাদেশে প্রথম, যতদূর আমার জানা আর কি। এআই কি আসলে ভবিষ্যতের কোনো মানুষের জব কেড়ে নিবে এরকম মনে হয় আপনার? এআই তে আসলে আমি মনে করি যে ল্যাবএড এআই এশিয়ার মেডিকেল হেলথে প্রথম 2টা কোম্পানির মধ্যে যে এরকম নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করেছে। আর বাংলাদেশে তো অবশ্যই প্রথম, সাউথ এশিয়ার ফার্স্ট। তো আমি মনে করি যে এই জায়গায় এআই আসলে নেক্সট আমাদের বিপ্লব, চতুর্থ বিপ্লব। তো আমাদের আসলে যে জোয়ারটা বইছে, আমরা যদি এটার সাথে না থাকতে পারি, অবশ্যই আমি বলবো যে আমরা অনেক পিছিয়ে যাব এবং ট্রেডিশনাল এবং কনভেনশনাল কিছু জব, এগুলো অবশ্যই আমরা হারাবো। কিন্তু পাশাপাশি আমি মনে করি এআই আমাদেরকে সে এনহ্যান্সমেন্টটা দিচ্ছে, যেটাতে ধরেন আপনি যেই কাজ করতে আমাদের 7 দিন লাগতো, যেমন সিম্পল কন্টেন্ট ক্রিয়েশন, তো আমরা অনেক ধরনের সফটওয়্যার কিছু ইউজ করি। তো আমরা হয়তো আগে দিনে সবগুলো প্রতিষ্ঠান মিলে হয়তো বা 5টা বা 7টা কন্টেন্ট, এখন আমরা 20টা দিচ্ছি। অর্থাৎ মানে আসলে এআইটা আপনার সাকসেসফুল কখন হবে, যখন একজনের এআই আপনার একজনের কাজকে 10 জনের মানে মতো করে কাজ করে। 10x মানে এআই আপনাকে 10x গ্রোথ দিবে, এআই আপনাকে 1x বা 2x গ্রোথ দেওয়ার জন্য আসে নাই, আপনাকে 10x ইভেন মোর। তো এটা অবশ্যই আমি মনে করি যে আমাদের এখানে চ্যালেঞ্জ মোকাবেলা এবং আমাদের ব্যক্তিগতভাবে এখানে আমাদের অনেক বেশি এডুকেশন আমি মনে করি নেওয়া। চিকিৎসা ক্ষেত্রে আসলে এআইটা কিভাবে ভূমিকা রাখছে, আপনারা কিভাবে শুরু করেছেন, একটু যদি বিস্তারিত বলতেন। জি, চিকিৎসা ক্ষেত্রে এআই এর ভূমিকা অনেক এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে। কারণ আমি বলবো যে হসপিটাল প্লেনে চড়ার থেকে অনেক বেশি ঝুঁকি, কারণ হসপিটালে একটা মানুষ ভালনারেবল স্টেটে থাকে এবং এখানে একটা হসপিটালে প্রায় 3000 3,500 প্রসেস থাকে, অনেক ইস্যু থাকে।
তো এই যে ধরেন এই 3000 প্রসেস এখন আমরা যেভাবে করি, হিউম্যান এরর থাকে, কিছু হিউম্যান এরর অবশ্যই থাকে। এআই যেটা আপনাকে এখানে করবে যে প্রথমত হিউম্যান এরর গুলো থাকবে না। যে প্রসেসটা করতে হতো বা আমি একটা কাপ এখান থেকে এখানে নিতে হতো বা এখান থেকে ওখানে 5 সেকেন্ড লাগবে, এআই যেটা আমি হয়তো বা এক্সেল করে পারবো। পাশাপাশি যেই ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, টিউমার ডিটেকশন। আমাদের এই সফটওয়্যারে, আমাদের এই অ্যাপে টিউমার ডিটেকশন আমরা করতে পারি। তো এখন ক্যান্সারে যেটা হয়, আমাদের রেডিওলজিস্টরা অনেক এক্সস্ট হয়ে যায়, অনেক সময় হিউম্যান এরর হয়। কিন্তু আপনি যখন এই রিপোর্ট এআই থ্রুতে আপনি স্ক্যানিং করবেন, তখন এই হিউম্যান এররটা থাকবে। আপনার পরিচয় যখন আমরা নিচ্ছিলাম তখন আপনি বলেছিলেন যে টেলিমেডিসিন নিয়ে। আমরা একটু জানতে চাই যে আমাদের দেশে টেলিমেডিসিন কেমন সাড়া পাচ্ছে। সত্যি কথা বলতে গেলে যে শুধু টেলিমেডিসিন দিয়ে আপনি যদি ব্যবসা চিন্তা করেন, আসলে সারা খুবই কম। কারণ মানুষ আসলে সে হিউম্যান টাচটাই বিলিভ করে, স্বাভাবিক, এটা পৃথিবীর সব দেশেই হিউম্যান টাচে মানুষ অনেক বেশি বিলিভ করে। তো টেলিমেডিসিনে যেভাবে সারা পাওয়ার কথা, এবং কানেক্টিভিটি একটা অনেক বড় প্রবলেম। তো এবং বাংলাদেশে আরেকটা ব্যাপার যে প্রাইমারি হেলথ কেয়ার ডেভেলপ, এগুলোর কারণে টেলিমেডিসিনটার ব্যবসা ভালো না। কিন্তু আমি যদি বলি যে আমাদের লাইফ প্লাসের কথা, 360 ডিগ্রি অ্যাপ, সেক্ষেত্রে ধরেন আমার হোম স্যাম্পল কালেকশন আছে, সেক্ষেত্রে আমার ধরেন ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড আছে, আমার এখানে আমি মেডিসিন ডেলিভারি দিচ্ছি, আমার মেডিসিন আছে, স্টক আছে, আমার পাশাপাশি আমার এখানে আমি মেডিসিন রিমাইন্ডার আমি দিতে পারি, এবং পাশাপাশি আমার এখানে একটা ডক্টর মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভার্চুয়াল কনসালটেন্সি করতে পারে। তখন আপনি যখন একটা 360 ডিগ্রি রোডম্যাপ প্লাস আমি এখানে আমাদের ধরেন প্রায় 2000 হেলথ কেয়ার পার্টনার্স আছে এবং প্রায় 1000 কর্পোরেট প্রতিষ্ঠান আছে। আচ্ছা, আপনি এটা আসলে গেমটা স্কেল এবং আপনার ডাইভার্সিফাইড পোর্টফোলিও। হেলথ টেক বা আপনার এই ধরনের বিজনেসের আসলে মূল ফোকাসটা থাকতে হবে স্কেল, প্ল্যাটফর্ম বিজনেস। আপনার স্কেলিং এর জন্য শুধু টেলিমেডিসিন দিয়ে স্কেল করা বাংলাদেশে ওই গ্রোথটা এখনো আমাদের ইকোসিস্টেমটা ডেভেলপ করতে আরো কিছু সময়, আরো অনেক বছর সময় লাগবে। কিন্তু আপনি যদি 360 ডিগ্রি আপনার সেবা আপনি দিতে পারেন, তখন আপনি এই অ্যাপটা রাখবেন এবং অনেক কিছুই আপনি তখন চাবেন। একটু যদি যোগ করি যে এক্ষেত্রে আসলে আপনার কাছে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা কি মনে হয়? এটা খুব মানে কিরকম চ্যালেঞ্জ নিলে আসলে আপনারা এটা সফল করতে পারবেন? আমি চ্যালেঞ্জ বলবো যে মিনিমাম আপনার এখানে 10 বছর সময় দিতে হবে কোনো ফাইন্যান্সিয়াল, এবং 10 বছর কোম্পানিটা টিকায় রাখার জন্য ওই পরিমাণে ফান্ড সাপোর্টটুকু হলে তাহলে আপনার মনে হয় যে না, ফান্ডের জন্য ধরেন আমাদের প্রপার ভেঞ্চার ফার্মস থাকা, আমাদের বাংলাদেশ ব্যাংকের সহায়তা, এবং এই ধরনের প্রায়োরিটি প্রজেক্টে গভর্নমেন্টের সাথে যদি আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করতে পারি, এগুলো সাপোর্ট ছাড়া আমি মনে করি যে কোনো মানুষের জন্য হেলথ টেক বিজনেস না। পাশাপাশি ধরেন আমরা যেমন নেক্সট প্ল্যানিং করছি যে আমরা ওয়্যারেবল ডিভাইস আনবো, আচ্ছা, যেখানে আপনি আপনার ব্লাড সুগার থেকে শুরু করে সবকিছু আপনি মনিটরিং করতে পারবেন। স্মার্ট ওয়াচ আমরা যেগুলো দেখি আসলে এই টাইপের। আমরা একটা টোটাল একটা প্ল্যানিং করছি ইন্স্যুরেন্স সহ, যাতে আমরা ওই ইকোসিস্টেমটা নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে যতগুলো প্রথম সারির হাসপাতাল রয়েছে তাদের মধ্যে আপনাদের একটা হাসপাতাল ল্যাবএইড। তো এই ল্যাবএইড যেহেতু আপনি পরিচালনা করছেন, আপনি এটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, একটু জানতে চাই যে বিশ্বমানের চিকিৎসা আসলে বাংলাদেশে সম্ভব কিনা? জি, এটা আসলে যুগ উপযোগী প্রশ্ন এবং এটা সবাই জিজ্ঞেস করে। এটার একটা প্রমাণ হচ্ছে যে কোভিডে আমাদের বাংলাদেশের হেলথ সিস্টেমের রেজিলিয়েন্সি নিয়ে অনেকে কোশ্চেন করেছিল। আমরা মোটামুটি মনে করি যে আমরা যথেষ্ট অনেক হেলথ কেয়ার প্রতিষ্ঠানে ভালো সাপোর্ট দিয়েছে। আর পাশাপাশি আমি বলবো যে বিশ্বমানের হেলথ স্বাস্থ্যসেবা সম্ভব কি আমরা দিচ্ছি। ধরেন আমাদের যে ক্যান্সার হসপিটাল, এটা ধরেন আপনার জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেড, যেটা হচ্ছে আপনার বাংলাদেশে ক্যান্সার হসপিটাল এবং সুপার স্পেশালিটি হিসাবে 1 নম্বর, এবং টোটাল হসপিটাল হিসেব করলে আমরা 3 নম্বর, এবার কেয়ার আর ইউনাইটেড। তো জেসিএটা একটা আমেরিকান অ্যাক্রিডিটেশন, প্লাস পাশাপাশি এখানে আপনার প্রায় 3000 প্রসেস অডিট,
আচ্ছা, এবং প্রতি 6 মাস পর পর কোয়ালিটি টিম আসে এবং কোনো কিছু হলেই ওরা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে। এবং এটা খুবই একটা হেকটিক প্রসেস, যেটা আমরা প্রায় 2 বছর ধরে করেছি এবং আমরাই কম সময়ে 2 বছরের হসপিটাল চালু হওয়ার 2 বছরের ভিতরে অর্জন করেছি। পাশাপাশি আমাদের ল্যাব, যেটা আমাদের মূল ল্যাব, এইডের ল্যাব, সেটা কলেজ অফ আমেরিকান প্যাথোলজি অ্যাক্রেডিটেড, যেটা আপনার গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিসের জন্য। তো এবং আমাদের দুটো হসপিটাল স্পেশালাইজড কার্ডিয়াকো এনবিএইচ, ইন্ডিয়ান মানে ইন্স্যুরেন্স বা ইন্ডিয়ার মাদার অ্যাক্রেডিটেশন কোয়ালিটি, ওটাও দিয়েছি। তো আপনার হসপিটালের মানদণ্ড বিশ্বের সাথে মিলছে কিনা এই অ্যাক্রেডিটেশন প্রোগ্রামস গুলো করলে মনে করি আপনি মানদণ্ড বুঝতে পারবেন। পাশাপাশি আমরা এখানে অনেক অডিট হয়। যেমন আমি একটা কথা বলি, আমাদের হসপিটালের অপারেশন থিয়েটারের ইনফেকশনের 1%, যেটা সারা পৃথিবীতে আপনি যদি হিসাব করেন, ইভেন আমেরিকাতে হিসাব, আমেরিকা, তারপর ইউকে, সিঙ্গাপুর যদি আপনি হিসাব করেন 3%, 4%। তারপর আপনি আমাদের যদি সার্ভাইভাল রেট হিসাব করেন এভারেজে 60%, কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে 100%, ব্রেস্টে আমাদের 90% সার্ভাইভাল। তো আমরা এটা করছি এবং আমরা এই মান দিচ্ছি। হ্যাঁ, আর আপনি বলতে পারেন যে ল্যাবের মতো তো প্রতিষ্ঠান অনেক কম। তো সেই জায়গায় আমি আবারও বলবো যে গভর্নমেন্টের আসলে এই সেক্টরে গত অনেক বছর ওনাদের এখানে কোনো টেক কেয়ার ছিল না বা কোনো গুড আমাদের যে বুকে আমরা ছিলাম না। তো সে কারণে আসলে এখানে নীতিগত সহায়তার অনেক অভাব। একটা হসপিটাল চাইলেই তাড়াতাড়ি 1 বছরে বা 6 মাসে কিংবা আপনি চাইলে প্রোডাক্ট আপনি বাকিতে দিতে পারবেন, আর এখানে আপনার প্রতিটা মানুষকে হ্যাপি করতে হবে। এগুলো তো প্রায়োরিটি প্রজেক্ট, হেলথ আর ফুড, এই দুটো জায়গা আমি মনে করি বাংলাদেশ এখন অনেক পিছানো। নীতিগত সহায়তা, প্রণোদনা, আমি মনে করি হেলথ কেয়ার সেক্টরে বেশি না, আপনার যদি $200 থেকে $300 মিলিয়ন প্রণোদনা দেওয়া হয়, আমাদের হেলথ কেয়ার সেক্টর আরো বেশি রোবাস্ট হবে, অ্যাটলিস্ট 3 to 4 টাইমস। এবং আমাদের নাম্বার অফ বেডস, যেটা এখন অনেক কম, সেটা অ্যাটলিস্ট আমরা 1.5 টাইমস আমরা বাড়াতে পারবো। পাশাপাশি আমাদের ডক্টর রেশিও 1 বা 1.5, নার্স 0.5, এগুলো আমরা বাড়াবো। টেকনোলজিক্যাল ডিসরাপশনটা লাগে, যে কারণে ধরেন আমাদের এই যে হেলথ টেক প্ল্যাটফর্ম, এগুলো এই সমস্ত প্রতিষ্ঠানদেরকে প্যাট্রোনাইজ করা। আমি যেমন আগে মেনশন করলাম যে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটি এবং আসলে হেলথ কেয়ার ট্রেনিং এটা খুব জরুরি। এগুলোতে আসলে ফোকাস করা এবং ন্যাশনাল কোয়ালিটি অ্যাক্রিডিটেশন একটা বাংলাদেশের একটা গাইডলাইন এবং একটা প্রোগ্রাম থাকা দরকার। এবং টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 সিটির জন্য ক্যাটাগরাইজ করা দরকার যে এই হসপিটালে এই মান থাকা লাগবে, প্রাইসিং এরকম করলে ভালো, এই বেঞ্চমার্ক এর ভিতর থাকতে হবে এবং কোয়ালিটি এরকম থাকতে হবে এবং এতগুলো বেড থাকতে হবে। খুবই চমৎকার বলেছেন। আমি একটু আপনার সাথে মানে একাত্ম প্রশ্ন করছি যে আপনি আপনার হাসপাতালের সিনেটা তুলে ধরেছেন। আমরা যেহেতু আপনারা এত বড় একটা হাসপাতাল চালান, সেহেতু আপনারা নিশ্চয়ই এরকম কোনো কারণ খুঁজে বের করেন বা চেষ্টা করেন যে কেন মানুষ তাহলে বিদেশে বেশি যায়। আমাদের দেশে যেহেতু বেশ কিছু বড় বড় হাসপাতাল রয়েছে, তারপরেও কেন যায়, এই কেনর উত্তরটা কখনো আপনারা খুঁজে বের করেছেন কিনা যদি আমরা জানতে চাই একটু। এটা আসলে প্রথমত আমাদের যে তিক্ততা, যেটা আসলে আমাদের ডাক্তার অনেক ব্যস্ত থাকে, স্বাভাবিকভাবে যেহেতু ডাক্তারের সংখ্যা অনেক কম, এই তিক্ততা থেকে আসে। হেলথ সেক্টরে আমাদের বিহেভিয়ারিয়াল কিছু সমস্যা আমাদের বের হয়ে যায়, যেহেতু আমাদের ন্যাশনাল কোয়ালিটি প্রোগ্রাম নাই কিংবা আমরা ট্রেনিং এ ফোকাস না। এগুলো কিছু কারণ থাকে যে যায়, আর কিছু মানুষের আসলে মাইন্ডসেটই থাকে যে তারা বিদেশে কিছু সংখ্যক মানুষ আছে যে ধরেন আপনার যতই আপনি ভালো কিছু হসপিটাল করে ফেলেন, ওনারা বিদেশেই যান। এটাই আমি 1-2% পপুলেশনের ক্ষেত্রে বলবো, তাদেরকে ঠেকানো খুব কম। বাট আমাদের রিভার্স ট্যুরিজম হচ্ছে, এটা একটা ভালো সাইড।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে আমাদের দেশের মানুষের আসলে যেটা যে বাজেট, হেলথ কেয়ার স্পেন্ডিং এ বাজেট থাকে না। যখন দেখে যে আমাদের কাপড়ের বাজেট থাকে, গাড়ির বাজেট যদি কিনতে হয় বা মোটরসাইকেলের বাজেট কিন্তু করতে হয় বা রিক্সা যদি কেউ যদি চড়ে, সবকিছুর বাজেট থাকে। বাসায় ঈদে 2 ঈদে আমরা কি কিনবো এটা 1 বছর আগে থেকে আমরা প্ল্যানিং করি। কিন্তু আমার বাসায় একটা হয়তোবা বয়স্ক দাদি কিংবা হয়তোবা বয়স্ক বাবা বা কারো বাসায় একজন বয়স্ক মা আছে, তার যে একটা প্রবলেম হইতে পারে এটার কোনো বাজেট থাকে না। তো এগুলো কারণে আসলে আমি মনে করি যে আমাদের এই ধাক্কাটা লাগে এবং তখন আমরা আসলে খুব বিরক্ত থাকি, সাইকোলজিক্যালি আমরা খুব ডিস্টার্ব থাকি। তখন আমাদের সেই আসলে হেট্রেটটা শুরু হয় যে না, এদেশে ভালো চিকিৎসা। আমরা একেবারে আলোচনার শেষের দিকে একটু যদি জানতে চাই যে আসলে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এবং এই ব্যবসায় যে আপনি এসেছেন, ইন্টারেস্টটা আসলে। যে আমার ব্যাকগ্রাউন্ড মূলত কর্পোরেট ফাইন্যান্স এবং হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল সার্ভিস অপারেশনস, পাশাপাশি ইন্টারন্যাশনাল রিলেশনস। তো আমি আসলে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে আমি ক্লিনিক্যাল সার্ভিস অপারেশনস ম্যানেজমেন্ট পড়াশোনা করেছি। কর্পোরেট ফাইন্যান্স আমি শিকাগো বুক থেকে করেছি। তারপর পাশাপাশি আমি অক্সফোর্ড সেন্ট বিজনেস স্কুল থেকেও আমি আপনার ফাইন্যান্সের উপর পড়াশোনা করেছি। পাশাপাশি আমি আপনার সুইজারল্যান্ডে আপনার জেনেভা গ্রাজুয়েট ইনস্টিটিউট থেকেও আমি আপনার ইন্টারন্যাশনাল রিলেশনে পড়াশোনা করেছি। তো আমার ব্যাকগ্রাউন্ড মানে ইটস কোয়াইট ডাইভার্স। তো আমি আসলে খুব আগ্রহ প্রকাশ করি এবং এগুলো আমি আসলে পড়ে দেখে আমি চিন্তা করেছি যে আমার স্পেকট্রামটা প্রথমে ফাইন্যান্সেই ছিল, পরে চিন্তা করলাম যে হেলথ কেয়ারের দরকার, এভাবে করে করে একটা স্পেকট্রাম করেছি। এখন আমি যেমন ইন্স্যুরেন্স পড়াশোনা করছি। শাকিব শামীম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা হেলথ সেক্টর থেকে অনেক কিছু জানতে পেরেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো কথা হবে। দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশ আসলে একটি সম্ভাবনার দেশ। এখানে আসলে আমাদের দেশের মাটি অনেক ভালো, আমাদের দেশের আমরা মানুষ অনেক ফ্রেন্ডলি এবং আমাদের একটা অনেক বড় আমাদের অনেক বড় জনসংখ্যা আছে এবং যেখানে আসলে অনেক কাজ করার সুযোগ আছে এবং আমরা বলবো যে অনেক কিছু করার সম্ভাবনা এখনো বাকি রয়েছে। তো আমরা হতাশ না হয়ে আমরা মনে করবো যে আগে প্রথমে দেশকে আমাদের ভালোবাসতে হবে, তখনই আসলে আমাদের অনেক কিছু করার আমরা উদ্যোগী হতে পারবো। এবং আমি এটা আরেকবার বলবো যে আসলে আপনারা চাকরির পিছনে না, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন এবং আপনারা কিছু কর্মসংস্থান করুন, দেখুন দেশের অনেক বেশি আমরা উন্নত করতে পারবো।